অনেক রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে এই মুহূর্তে এখানে অতটা রাত হয় নাই। আমি আছি ইস্ট লন্ডনের ম্যানোর পার্কে, রাইট? এবং মজার ব্যাপার হলো আমার সঙ্গে আছেন, আপনারা কিন্তু গত কয়েকদিন ধরে কবিতা পেজে কবিতা দেখতে পাচ্ছেন যে আসিফ আরেফিন ভাইয়ের কবিতা। উনি মূলত লন্ডন প্রবাসী একজন কবি, এবং ওনার অনেকগুলো মজার মজার স্মৃতি বা কাহিনী আমি শুনলাম একটু আগে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর তাছাড়া উনি কিছু আবৃত্তিও করবেন, আমিও আছি সঙ্গে, আমিও করব। আচ্ছা, আমি জাভেদ আরিফ ভাইকে দেখতে পাচ্ছি। হাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যুক্ত হয়েছেন। আচ্ছা, এখন অনেকেই যুক্ত হয়েছেন, আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, ও রাসিন, রাসিন ভাই যুক্ত হয়েছেন, এটা কোথায়, আপনি কি পৌঁছে গেছেন? রাসিন ভাই আজকে ব্রাইটন থেকে যাওয়ার কথা, পিটারবার্গ না? রাসিন ভাই অনেক ধন্যবাদ। আসলে রাসিন ভাই বলছি, আসলে আমার জুনিয়র। রাসিনকে অনেক ধন্যবাদ, এবং খুব মিস করব তোমাকে। যুক্ত হওয়ার জন্য খুব ধন্যবাদ। আমি আছি বর্তমানে হলো ইস্ট লন্ডনের ম্যানোর পার্কে। আজকে আমাদের বুয়েটের একটা রিউনিয়ন ছিল, সেখান থেকে সরাসরি আসিফ আরিফিন ভাইয়ের বাসায় চলে এসেছি। দীপ লিখেছেন কইয়া আপনি, আমি বললাম একটু আগে ইস্ট লন্ডনে। ঢাকা থেকেও যুক্ত হয়েছেন দীপ। আর 3:24 বাজে ইন্ডিয়াতে শামীম যুক্ত হয়েছেন। মানে পৃথিবীর অনেকগুলো দেশ থেকে অনেকেই যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আসিফ ভাইয়ের কবিতা শোনার আগে আমি নিজে একটা আবৃত্তি করি, যাতে আপনারা একটু সঙ্গে থাকেন আর কি। আমি দেশের একটি কবিতা দিয়ে শুরু করছি। শুনেছি জ্যোৎস্না পড়ে জাফলংয়ের ওই স্বচ্ছ জলে, দেখেছি অবাক মায়া চা বাগানের পাপড়ি দলে, দেখেছি গর্জে ওঠা ফেনিল ঢেউয়ের সুনীল পাথার, বুনেছি স্বপ্নমালা কাটতে গিয়ে সেথায় সাঁতার। আমি তো হারিয়ে গেছি যখন দেখি পাহাড়ি মন, হাত তো বাড়িয়ে গেছি দেখি সবুজ আহারি জন। অন্তর জুড়ায় আমার দেশের অবুজ আপন হাওয়া, এপরি হৃদয় কাড়া তুলনাহীন স্বপ্নে পাওয়া। ছন্দের পতন হলে হারাবো মা তোমার মাঝে, যত্নে রেখো আমায় মাগো তুমি সেই সে সাঝে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটু আসিফ ভাইকে জিজ্ঞেস করবো, একটু আগে বলছিলেন আপনার একটা মজার স্মৃতির কথা কবি রবীন্দ্রনাথের সঙ্গে, ওইটা একটু শেয়ার করুন আমার বন্ধুদের সঙ্গে। রবীন্দ্রনাথের সাথে তো ওনার সাথে তো আমার স্মৃতি থাকা অসম্ভব। ওনাকে জড়িত যে স্মৃতিটা সেটা হচ্ছেন যে আমার নানা, উনি ছিলেন অ্যাডভোকেট। নানা রবীন্দ্রনাথের অনেক বড় ভক্ত ছিলেন এবং সেই সময়ে উনি রবীন্দ্রনাথকে দেখার জন্য কলকাতা গিয়েছিলেন, রবীন্দ্রনাথের সামনাসামনি দেখার জন্য। এবং আমরা যেমন এখনকার দিনে আমরা যেমন ছবি বাধাই বাধাই করে বাড়ির দেয়ালে টাঙিয়ে রাখি, সেই সময় আমার নানা রবীন্দ্রনাথের কবিতা লেখে সেটাকে বাধাই করে বাসার দেয়ালে টাঙিয়ে রাখতেন আর কি। এতখানি পাগল ছিলেন রবীন্দ্রনাথের জন্য। এবং আমার মায়ের নাম কবিতা, যেটা খুবই একটা মজার বিষয়টা এটাই যে এই নামের পেছনে যে ইতিহাসটা, বিষয়টা হচ্ছে যে আমার মায়ের যখন জন্ম হয় সেই জন্মের মুহূর্তে, সেই সময় তার আল্ট্রাসাউন্ড ছিল না, ছেলে হবে না মেয়ে হবে কিছুই জানতো না মানুষ। এবং তখন সেই সময় যখন জন্মের মুহূর্তে আমার নানা, যেটা আমার শোনা আর কি কথাটা, যে আমার নানা সেই সময়ে ওই ঘরের বাইরে বসে উনি রবীন্দ্রনাথের মানসী কবিতাটা পড়ছিলেন। তারপরে যখন ভেতর থেকে তার কাছে খবর এসে পৌঁছলো যে তার মেয়ে হয়েছে, প্রথম মেয়ে হয়েছে, তখন তিনি বলেন যে তার নাম রাখলাম কবিতা। তো এখান থেকেই হচ্ছে মানে কবিতার সাথে আমার, মানে রবীন্দ্রনাথের ভাষায় বললে যে সেই সময়ে হয়তো আমি পৃথিবীতে ছিলাম না, কিন্তু আমার সাথে তখনই কবিতার সাথে আমার মালা বদল হয়ে গেছে। তো তখন থেকে কবিতা নিয়েই আছি আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আসছি ভাইয়ার আবৃত্তি শুনবো, তবে একটা মজার বিষয় আমি দেখলাম, মরিশাস থেকে যুক্ত হয়েছেন তাজুল ইসলাম, কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন শাওন, তারপরে সৌরভ কুমিল্লা থেকে, রাসিন বলেছেন অসাধারণ, অনেক ধন্যবাদ রাসিন। আর কুয়েত থেকে যুক্ত হয়েছেন সাজু ভাই, তারপরে জিতু যুক্ত হয়েছেন, ও আচ্ছা উনি বলেছেন লাভলি ভয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউকে থেকে যুক্ত হয়েছেন ফাহিম আশরাফ, আমি জানি না আপনি ইউকের কোথায়, আমরা আছি ম্যানোর পার্কে। সোহান যুক্ত, ও আচ্ছা, কবিতা পাঠানোর নিয়ম আপনি ইনবক্সে পাঠাতে পারেন বা আমাকেও দিতে পারেন। ও আচ্ছা, আসিফ ভাই আপনি লিখেছেন লিজা, আচ্ছা অনেক ধন্যবাদ। দুবাই থেকে যুক্ত হয়েছেন জিতু ভাই। আচ্ছা, অনেক ধন্যবাদ যে অনেকেই যুক্ত হয়েছেন। আমি কিন্তু কল্পনা করিনি যে এত রাতে এতজনকে পাবো, যেহেতু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, তার মানে আসলে এখানে বিভিন্ন সময়ের মানে টাইম ফ্রেমে বিভিন্ন জন আছেন, যার কারণে যুক্ত হতে পারছেন। তো আমি আসিফ ভাইয়ের কাছে, আমি কবিতা সম্পর্কে অনেক কিছুই শুনলাম, তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে কবিতা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যেহেতু আসিফ ভাইকে আজকে পেয়েছি আমি, উনি কবি এবং উনি অনেক কিছু জানেন, আমরা হয়তো তার কাছ থেকে উত্তর শুনতে পারবো। আর তাছাড়া ওনার কাছে আমি এখন একটা আবৃত্তি শুনতে চাই। আমি চাচ্ছিলাম আপনার আবৃত্তি আরো, আচ্ছা আমি অন্তত আরেকটা, আচ্ছা আমি আরেকটা করছি, অসুবিধা নেই। তারপরে না হয় আমি আচ্ছা,
আগেরটা যেহেতু দেশাত্মবোধক ছিল, এবার একটু প্রেম ভালোবাসা নিয়ে। বেলা শেষে মৃদু হেসে রোদ গেছে দূরে, পারদের মতো ঢের এলোমেলো সুরে হেঁটে যায় যেতে যায় বহুদূর দেশে, কোনো বীর পৃথিবীর যায়নি সে শেষে। পৃথিবীর যেথা শেষ সেথা এক মেয়ে, সাধারণ সাদামাটা এ কবিকে পেয়ে হাত দুটো হাতে রেখে বলবে ও প্রিয়, এ আধারে হৃদয়ের দুটিটুকু দিও, থেমে যাবে পৃথিবীর কোলাহল সব, অনুভবে শুধু রবে প্রাণ কলরব। অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে আরো অনেকেই যুক্ত হয়েছেন কুয়েত থেকে। ও আচ্ছা, সাজু ভাই, আদিল আহমেদ, ইউরোপ থেকে অনেক ধন্যবাদ, দুবাই থেকে জিতু ভাই আছেন, চমৎকার আবৃত্তি ভাই, থ্যাংক ইউ শাওন ভাই। আচ্ছা, সাইফুল ইসলাম পতাকার চিহ্ন দিয়েছেন, এটা কি কোন দেশের পতাকা আমি ঠিক আমার জানা নেই। আচ্ছা, সোহান ভাই একটা কবিতা পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, কবিতা আমার ইনবক্সে দিতে পারেন। আচ্ছা, তবে অনেক ধন্যবাদ, আপনি কবিতার সঙ্গে আছেন। আচ্ছা, এখন আমি আসিফ আরিফিন ভাইয়ের কাছে যাচ্ছি। আমি কি একটা আবৃত্তি করব? একটা যে কোনো একটা কবিতা একটু শোনালে খুব খুশি। আমার যদি আবৃত্তি করতে হয়, আমি আমার সবচেয়ে প্রিয় যে কবিতাটা আমার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, আমি নিজের কবিতা কখনোই আবৃত্তি করি না, কারণ আমার লেখা কবিতা আবৃত্তিযোগ্য নয়, আর আমার লেখা কবিতা পাঠযোগ্যও নয় সম্ভবত। তো আমি আসলে আমার ভালো লাগে নজরুলের কবিতা। তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার যে বিদ্রোহী কবিতাটা, সেই বিদ্রোহী কবিতাটা আবৃত্তি করতে পারি। হ্যাঁ, শুনি আমরা। আমি জানি না আপনাদের ধৈর্য থাকবে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে, ছোটবেলা থেকে যেটা বলছিলাম যে আমার মায়ের নাম কবিতা, আমার মা ছোটবেলা থেকেই আমাকে কবিতা শোনাতেন। যখন আমি কবিতা বুঝতাম না কবিতা কি জিনিস, তখন আমার বোঝার সৌভাগ্য হয়নি সেই বয়সে, কিন্তু তখন থেকে আমি কবিতা শুনতাম আমার মায়ের মুখে। তো তখন থেকে আমি কবিতাগুলো আমার মুখস্থ হয়ে যায়, যদিও আমি কিছুই বুঝতাম না, কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে কোনো কারণে। সেই সুবাদে আমার আল্লাহর রহমতে আমার বই লাগে না, আমি মুখস্থ বলতে পারি আর কি। তো যাই হোক, সময় নষ্ট না করি, আর আশা করি আপনারা ধৈর্য হারা হবেন না। আর আসলে এই লন্ডনের যান্ত্রিক জীবনে কবিতা আবৃত্তির চর্চা একেবারেই নেই। আজকে হঠাৎ করে আসিফ ভাইয়ের সাথে একসাথে বসার সৌভাগ্য হয়েছে, এই কারণে হয়তো বা কবিতা আবৃত্তির একটা চেষ্টা করতে। আচ্ছা, আমরা এবার কবিতায় চলে যাই। হ্যাঁ, বিদ্রোহী। আচ্ছা, আবার বলছি, আমার কবিতা আবৃত্তির চর্চাটা হারিয়ে গেছে, এই কারণে মাঝে মাঝে সুর কেটে যেতে পারে আর কি। বিদ্রোহী, কাজী নজরুল ইসলামের। বলবীর বলচির উন্নত মমশির, শিরে নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বৃণ নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতড়ি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্ভীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দিই তিন দোল, আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর চির উন্নত মমশির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হার দম হায় হার দম ভরপুর মদ, আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিঃসবসান, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হরা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মমশির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিঙ্গার মহাহুঙ্কার,
আমি পিনাক পানির ডুম্ব ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধের দর্পহারী, আমি বন্ধনহারা কুমারীর বেণী তন্নি নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদয় সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যী, আমি উন্মনম অনুদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসীর, চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবের, চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকুন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীত পল্লীবালার আঁচল কাচলি নিচোর, আমি উত্তরী বায়ুমলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনবিনে গান গাওয়া, আমি আকুল নিদাঘাতি আসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুণীর ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরি আনন্দে ছুটে চলি, এ কি উন্মাদ আমি উন্মাদ, আমি সহস আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরুণে বই যাওন্তি মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজিবর রাখ, আর উচ্চিশ্রবা বাহন আমার হিম্মত রেশা হেঁকে চলে, আমি বসুধা বক্ষে আগ্নেয়াত্রী বার্ববন্ধী কারানল, আমি পাতালে মাতাল অগ্নি পাতাল কলরোল কলকোলাহল, আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুরি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসুকের ফোনা জাপুটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপুটি, আমি দেব শিশু আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়াছিলি বিস্ময়ের অঞ্চল, আমি আরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশরির তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রসে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নর খাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কভু ধরণীরই করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়ে আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায় আমি উল্কা আমি শনি, আমি ধূমকেতু জলা বিষধর কালখনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময় আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয় আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া পিরি স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ আমি উন্মাদ, আমি চিনেছি আমার আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলা নব সৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কেদেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপহানা খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কেদেব পদচিহ্ন, আমি খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নতশীল। অসাধারণ, অসাম। আমি যে কিভাবে এটার মানে প্রশংসা করব আমি বুঝতে পারছি না, কারণ আমি জীবনে কখনো কাউকে এত বড় কবিতা মানে স্মৃতি থেকে বলতে শুনিনি। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন। ইতিমধ্যে অনেকেই লিখেছেন, কেউ কেউ কবিতাও পোস্ট করেছেন, লিখেছেন। আমি একটু পড়ি, দু একটা না পড়লে আসলে ভালো লাগছে না। সেটা হলো যে, যেমন আদিল আহমেদ লিখেছেন হোয়াট এ ভয়েস, মাশাল্লাহ। উনি আরও লিখেছেন যে আপনার ভয়েস খুব সুন্দর, মাশাল্লাহ। আবার প্লাবন মজুমদার লিখেছেন বা ইউ মেমোরাইজ দ্য হোল থিং। আবার তাজুল ইসলাম লিখেছেন লাভ ইউ। আবার মানে এখানে অনেকেই অনেক প্রশংসা করেছেন, আমি সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আচ্ছা, আমাকে আরেকটা বলা, আমি একটা ছোট্ট কবিতা বলি। মানে এত বড় কবিতা মেমোরাইজ করতে পারি না, ছোট কবিতাই পারি না, তবে আমার ছোট ছোট যে ন্যানো কাব্য তার থেকে একটু শোনাচ্ছি। নিশ্চুপ রাতে পাহাড়ি ঢালেতে যদি গো জ্যোৎস্না থামে, বুঝে নিও তবে একটি কবিতা লিখেছি তোমার নামে। চিনি না জানি না তবুও লিখেছি, তবুও বেঁধেছি সুর। কোনো এক প্রাতে কাছে পাবো তোমা, হয়তোবা তো বহুদূর। হয়তো সেদিন মেঘ ও বৃষ্টি, সোনালি কদম ফুল নেবে আমাদের স্বপ্নপুরীর শুভ্র নদীর কুল। বৃষ্টি বিলাসে সৃষ্টি সুখেতে আত্মা জুড়াবে খেলা, তোমার জন্য কাল গুনে গুনে কেটে যায় কত বেলা।
এইটাই হলো একটা কবিতা। অসাধারণ। ছোট ছোট কবিতা আর কি। আমি বিদ্রোহী কবি, মানে ওই কবিতার মানে যতগুলো লাইন ছিল, মানে আমার মনে হয় আমার পুরো একটি বইতে ততগুলো লাইন থাকে। এটা উনি মেমোরাইজ করেছেন, এর জন্য আরো একবার ধন্যবাদ। এখন আসিফ আরিফিন ভাইকে আমি আরেকবার দিচ্ছি, অন্য যে কোনো একটি কবিতা আপনি আমাদেরকে শোনান বা কোনো একটি স্মৃতিচারণও করতে পারেন। শ্রোতারা বিরক্ত হয়ে যাবে। না না, বিরক্ত হবেন না, আপনারা আমাদের সঙ্গে থাকুন, কারণ আমি চেষ্টা করব ভাবিকেও এখানে আনতে। মানে ভাবি, আবার একটু বলে রাখি, ভাবি কিন্তু এখানকার স্থানীয় যে চ্যানেলগুলো সেখানে সংবাদ পাঠও করেন এবং কবিতা আবৃত্তি করে তার ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্নভাবে সুনাম কুড়িয়েছেন, বা আপনারা ভাবিকে দেখলে পরে নিজেরাই বুঝতে পারবেন। তা আমি চেষ্টা করব যে ভাবিকে যেন আপনাদের সামনে উপস্থিত করতে পারি, তো আপনারা সঙ্গে থাকুন। আবার আমি ফিরে আসলাম আর কি। তো আপনাদের কাছে অলরেডি আমি নজরুলের একটা কবিতা আবৃত্তি করেছি। এখন যেহেতু আসিফ ভাই আমাকে অনুরোধ করেছেন যে অন্য কোনো কবির কবিতা আবৃত্তি করতে, আর আমি প্রথমে বলেছি যে আমার নিজের কবিতা আমি কখনোই আবৃত্তি করি না, কারণ সেটা আবৃত্তিযোগ্য না। যাই হোক, তো আমি কথা খরচ না করে এক কাজ করি, যেহেতু নজরুলের কবিতা আবৃত্তি করলাম, আমি রবীন্দ্রনাথের একটা কবিতা আবৃত্তি করি। রবীন্দ্রনাথের 2 বিঘা জমি। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনে রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে, প্রস্থেও দিঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। রাজা ক্ষণকাল আঁখি করি লাল রহিল মৌনভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে। কহিল ডিক্রি সকলই বিক্রি, মিথ্যা দেনার খাতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ গর্থে। তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিন ভুলিতে পারি না সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি। ছায়া শনিবীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীতে শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ভরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিন নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখিহাট খোলা নন্দির গোলা, মন্দির করি পাছে। ত্রিশাতুর শেষে পৌঁছিন এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক করে শত ধিক তোরে নীলাজ কুলোটা ভূমি। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছেলে দরিদ্র মাতা। আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ। 5 রঙা পাতা অঞ্চলে গাথা, পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন। তুই হেথা বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরম না ধরে এতই হয়েছ ভিন্ন। কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধারাশি। যত হাসো আজ, যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি। প্রাচীরের পাশে এখনো যে আছে সেই আম গাছে কি। বসিতার তলে নয়নের জলে শ্রান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম কুড়াইবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন। ভাবিলাম হায়, আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলে গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে। 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি। ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব।
দুটি ফল তার করি অধিকার, তারই এত কলরব। চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে, কাঁধে তুলে লাঠি গাছ। বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ, ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম, শুধু দুটি আম ভিক মাগি মহাশয়। রাজা কহে হেসে, বেটা সাধু বেশে, পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি। এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো কবিতাটা? আমি আপনাদের কাছে শুনতে চাই কবিতা কেমন লাগলো। আচ্ছা, এখানে কি ভাইয়া এবং ভাবির দ্বৈত আবৃত্তি শোনাবেন? আচ্ছা, ওটাও চেষ্টা করব। দেখি ভাবিকে মানে ভাবি আছেন পাশের রুমে, দেখা যাক। আচ্ছা, আপনারা প্রশ্ন করতে পারেন যে কোনো ধরনের, এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কাইন্ডলি লেখার অনুরোধ রইল। এখনো আমাদের সঙ্গে অনেকেই আছেন। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন যদি লেখেন তাহলে আমরা আরো বেশি অনুপ্রাণিত হব। আচ্ছা, আমি কখনো আমার লেখা, ভাইয়া যেমন নিজের লেখা আবৃত্তি করেন না, কিন্তু আমি সবসময় আমার লেখা আবৃত্তি করি। মূলত আমি আবৃত্তি শিল্পী নই এই জন্য। আর ভাইয়া হলো আবৃত্তি হয়তো করেন, কারণ তাকে দেখেই বোঝা যাচ্ছে মানে এত বড় কবিতা মনে রাখা ইটস ভেরি, মানে এটা ইম্পসিবল আমার জন্য। যাই হোক, আমি রবীন্দ্রনাথের সঞ্চয়িতা বইটা দেখলাম, আবার কাজী নজরুলের সঞ্চিতা বইটাও এখানে আছে। আচ্ছা, সঞ্চিতা বইটা একটু আমাকে দিতে পারো? কারণ সঞ্চিতা বইতে একটা মজার উৎসর্গপত্র আছে, আমি ভাইয়াকে জিজ্ঞেস করব। এখানে উৎসর্গপত্রে খুব সুন্দর একটি কথা লেখা আছে, আমি এখানে এসেই দেখলাম। আম্মা, আপনি এই সুন্দর পৃথিবীতে দীর্ঘদিন সুখে শান্তিতে মানুষের মাঝে বেঁচে থাকেন, মা দিবসেই আমার প্রার্থনা। সিরাজ, 13/5/2007। আচ্ছা, দেখি ভাইয়াকে আমি এটা জিজ্ঞেস করছি যে ভাইয়া এটার আসলে তাৎপর্য কি? মানে আসলে এই বইটা আমার মাকে হচ্ছে আমার একজন কাজিন আর কি, উনি গিফট করেছিলেন এই বইটা, সেজন্য সৌজন্য স্বরূপ এই কথাটুকু আমার মায়ের প্রতি আমার কাজিন। আমরা কিন্তু বিভিন্ন আগে একটা উপহার দেওয়ার বই উপহারের চল ছিল, খুব ভালো একটি অভ্যাস। মানে প্রিয়জনকে আমরা বই উপহার দিতাম এবং নানা রকম উৎসর্গপত্র লিখে দিতাম। এই চলটা আসলে আবার শুরু করা দরকার। আমি চাই কবিতা পেজের সঙ্গে অন্তত যারা যুক্ত আছেন তারা বইয়ের সঙ্গে থাকবেন, দৃপ্ত শপথে বাংলার পথে চলবেন, পৃথিবীর পথে চলবেন, এবং বইকে ভালোবাসবেন, প্রিয়জনকে বই উপহার দিবেন, এবং এই সুন্দর সুন্দর কথাগুলো লিখে রাখবেন, কারণ এগুলোই আসলে পৃথিবীর বুকে টিকে থাকে। এছাড়া কিন্তু আসলে অন্য কিছুর, দেখেন এই যে কাজ করছি বা অর্থের পেছনে, ক্ষমতার পেছনে, বা যে যার পেছনেই ছুটি, এগুলোর আসলে খুব কি অর্থবহ কিছু। মূলত আমরা এই যে সময়গুলো, মানে এই বিষয়গুলোই আসলে স্মৃতি হিসেবে থাকে, এবং এগুলোই হলো আসলে পরিপূর্ণ মানুষ আমাদের করে তোলে এবং আমাদের জীবনকে আসলে অর্থবহ করে। এখানে সুন্দর একটি কথা লিখেছেন আসিফ আরিফিন ভাইয়াকে, যে কাজী নজরুল ইসলামের বিদায় বেলায় কবিতাটা কষ্ট করে আবৃত্তি করলে খুব খুশি হব। বিদায় বেলায়, এটা কি জানা আছে? কিন্তু এই মুহূর্তে আমার আসলে নিঃশ্বাস শেষ হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা, আমি আপনাকে একটু সময় দিচ্ছি। আমি কিন্তু নিজের কবিতা ছাড়া আর কারো কবিতা কখনো আবৃত্তি করি নাই। তারপরও ভাইয়ার আবৃত্তি দেখে আমার মনে হলো রবীন্দ্রনাথের সঞ্চয়িতা নিয়ে বসেছি, এখানে যে সোনার তরী কবিতাটা আবৃত্তি করতে পারি, যদিও এটা আমার আদৌ হবে কিনা আমি জানি না। হ্যাঁ, আচ্ছা, সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে তুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলি দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট ছে তরি, আমারই সোনার ধারে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি।
আমি জানি কিচ্ছু হয় নাই, কারণ আমি আবৃত্তি অসম্ভব করি না, সুন্দর আমি জাস্ট হয়েছে, honestly দেখে বলছি। রিডিং পড়লাম। অনেস্টলি সুন্দর হয়েছে এবং আপনার কিন্তু কণ্ঠ অসাধারণ। এই কবিতা আসলে এটা একটা ইনার মিনিং আছে, খুবই সুন্দর তাৎপর্যপূর্ণ মিনিং আছে। আশা করি অনেকে জানেন যারা কবিতা পেজের সঙ্গে যুক্ত আছে। আশা করি সাথে থাকবেন আপনারা। তাহলে আমি শুরু করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারই দুদণ্ডে শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। অনেক ধন্যবাদ। আজকে অবশ্য আমাদের সাথে মুখোমুখি আসিফ আরিফিন ভাই আছে এবং তার মুখোমুখি বনলতা সেন, মানে তার বনলতা সেন আছেন, ভাবি আছেন, ভাবিও সে আমার বনলতা সেন। হ্যাঁ আমি একটু পরে ঠিক করে কথা আচ্ছা, ভাবি কবিতা আবৃত্তি করবেন, আপনারা সঙ্গে থাকুন। এবং তখন জীবনানন্দের কি আরেকটা কবিতা হবে নাকি? হ্যাঁ অবশ্যই আমরা শুনবো, তবে একটু কমেন্টগুলো নিয়ে নিই। দেখি ভাইয়ারা অনেক কমেন্ট করেছেন এখানে। একজন আসলে ভাবি এবং ভাইয়ার একসঙ্গে মানে দ্বৈত কবিতা চেয়েছেন। আচ্ছা ওইটাও আমরা দুই বাঘ এক এরিয়াতে থাকতে পারে না, দুই রাজা এক রাজ্যে কখনো। আচ্ছা এখানে একজন চেয়েছেন যে কবর কবিতাটা কি আপনার মনে আছে? কবর কবিতা এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, হ্যাঁ, এটা মনে আছে। ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এটাকে আবৃত্তি করতে পারবেন? তার ঘরে এনেছিল। এটা হলো কিন্তু ভাইয়া এই যে কেএসএ থেকে উনি অনুরোধ করেছেন আর কি, ওমান থেকে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। আমার একটু সময় লাগবে, আচ্ছা অল্প অল্প করে একটু মানে যেটা রিকোয়েস্ট আসে যদি চার লাইন তো বলেই ফেললাম। আচ্ছা তাহলে আরেকবার একটু সুন্দরভাবে বলেন, কারণ আমি কথা বলছিলাম তো। আরো ছোট কবিতা বলতে যাচ্ছি, ওইটা বলেন। আর কবর কবিতা অনেক বড় কবিতা না, পুরোটা। আচ্ছা আপনি অল্প। আমি আংশিক কবিতা কখনো আবৃত্তি করি না, এটা আবার আমার একটা নীতি। আচ্ছা আসিফ ভাইয়ের অনেক রকম নীতি আছে। আপনারা হয়তোবা জানেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি খুব দামি কলম এবং দামি কাগজ ছাড়া উনি কখনো লিখতেন না, এটা তার নিজস্ব একটা চয়েস ছিল। তো আমার চয়েস, আমি কখনো আংশিক কবিতা আবৃত্তি করি না। আমি যদি আবৃত্তি করি পুরো কবিতাটা আবৃত্তি করি, না আংশিক করি। আসিফ ভাইয়ের ইতিমধ্যে আমরা দুটো নিয়ম জানলাম, একটা হলো নিজের কবিতা আবৃত্তি করেন না, একটি হলো আংশিক কবিতা আবৃত্তি করেন না। তো আপনারা এই দুটো মাথায় রেখে অনুরোধ করতে পারেন। জয়নাল আবেদিন ভাই লিখেছেন, আসিফ ভাই আপনার অনুকাব্য আর পাই না কেন আপনার ফেসবুক ওয়ালে। আচ্ছা ভাইয়া, আমি গত কয়েকদিন কিন্তু ওই খেলার সময়ে অনেক অনুকাব্য দিয়েছি, আশা করি আমার ওয়ালে গেলে পাবেন। জয়নাল আবেদিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কবর কবিতা আসলে একটু আগে ভাইয়া শোনালেন কিছু অংশ, আর ভাইয়া ভাবির দ্বৈত কণ্ঠে চাচ্ছিলেন, ওইটা আসলে শুনলেন যে আপাতত ভাবি এক আবৃত্তি করে শোনাবেন আপনাদের। আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কাইন্ডলি আমাকে জানান। আর আমরা আপনারা যে কবিতা দিতে চাচ্ছেন এটা আমার আইডির ইনবক্সে দিলে খুব খুশি হব, তাহলে আমি হয়তো সেখান থেকে বাছাই করে দিতে পারবো। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। এই মুহূর্তে অনেককেই দেখতে পাচ্ছি আমি। ইতালি থেকে যুক্ত হয়েছেন এবং একজন অবশ্য সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা নেই কবিতা, কথা রাখেনি, সরি কেউ কথা রাখেনি, ওটা আমিও শোনাতে পারবো, সমস্যা নাই। আচ্ছা আমরা এগুলো শুনবো। এই যে আমরা শুনলাম যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুনবো। ভালো লাগছে যে কবিতা প্রেমী লোকজন এখনো আছে। না, কবিতা প্রেমী আছে মানে কি, মানে সারা পৃথিবী ব্যাপী আছে এবং অনেক। এই পেজের সঙ্গেই ধরেন 3.5 লক্ষ কবিতা প্রেমী পাঠক আছে। হ্যাঁ, এবং তারা যে এত রাতেও কবিতা শোনার আগ্রহ দেখাচ্ছেন এবং এত রকম অনুরোধ করছেন। ও আচ্ছা আচ্ছা, আরেক অনুরোধ করেছেন, আপনাকে বলছেন যে কাজী নজরুল ইসলামের দূরের বন্ধু কবিতা আবৃত্তি। এটা ছোট, উনি কিন্তু এটাও বলে দিয়েছেন আপনার নিয়ম কানুন মেনে উনি রিকোয়েস্ট করেছেন। আমি এখন অবসর নেই, এটা বোধহয় সবচেয়ে ভালো হবে। কিছু নাই, সবাই একটু একটু আমি অবসর। আচ্ছা আপনি একটা শোনান। আচ্ছা আমার শেষ কবিতা, আসলে আমার শেষ কবিতা, আমি অবসর নিব এটার পরে।
সুনীল গঙ্গোপাধ্যায়, কারণ কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি হয়েছে, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করলাম, জীবনানন্দের কবিতা আবৃত্তি করলাম, সুকান্তের আচ্ছা আবৃত্তি বাকি আছে, আর আরেক ভাই সুনীলের সুনীলের কেউ কথা রাখিনি, এটা কি আমরা একসাথে করবো? ও এটা তো গ্রেট। আপনাদের অনুরোধ তাহলে সবগুলোই রাখা যাচ্ছে। একটা হলো আপনারা চাচ্ছিলেন ভাইয়া ভাবি একসঙ্গে কবিতা আবৃত্তি করবেন, আমরা প্রথমে একসঙ্গেরটা শুনি, সেটা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। হ্যাঁ, তোমার কি মুখস্থ আছে? আচ্ছা হবে আচ্ছা, দেখা যাবে। সঙ্গে আছে ধরে রাখার, তাই না? আচ্ছা আমাকে আচ্ছা আসো, সমস্যা নেই। শুভেচ্ছা সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো লাগছে কবিতা প্রেমী লোকজনকে দেখে, আর চেষ্টা করবো আসলে অনেকদিন চর্চা নেই বিদেশে থাকার কারণে যেটা হয়, আর সবাই আসলে কবিতা ওইভাবে খুব একটা পছন্দ করে না, বাট মানে আমরা চেষ্টা করি আমাদের ছোট্ট আয়োজনের ভেতরে। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে ভেতরের রাস উৎসব। অবিরল ধারার মাঝে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স কেউ আমায় ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি প্রাণ হাতের মুঠোয় নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখনো তার বুকে কেবলই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। অসাধারণ। এবং আমার মনে হয় এই কবিতা পেজে প্রথম আমরা দ্বৈত আবৃত্তি শুনলাম, এটা কবিতা পেজের জন্য একটি ইতিহাস, এবং যারা শুনলেন সরাসরি তারাও কিন্তু ইতিহাসের অংশ হয়ে থাকলেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার আমরা দ্বৈত আবৃত্তি ছেড়ে, যেহেতু আসিফ ভাইয়ের কণ্ঠে শুনেছি, এখন ভাবির কণ্ঠে শুধু শুনতে চাই, এবং ভাবি সম্ভবত একটি এইটা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে শোনাবে। অন্যতম প্রিয় একটা আচ্ছা কবিতা। আচ্ছা এখানে বলে রাখি, রবীন্দ্রনাথের কবিতা আসলে সবাই পড়ে, কিন্তু আমার মনে হয় যে সাধারণ মেয়ে কবিতাটা আমার বেশি পছন্দ হয় এই কারণে যে রবীন্দ্রনাথ নিজে একজন পুরুষ মানুষ, কিন্তু একটা মেয়ের মনের কথা এত সুন্দরভাবে যদি কেউ তুলে ধরতে পারে, আসলে তার মানে রবীন্দ্রনাথ তার সাথে আসলে কোনো কিছুর কম্পারিজন চলে না। সাধারণ মেয়ে, আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহাদশই বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি, আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তো ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা যে বিশ্বাস করব সাহস হয় না, না করবো যে এমন যোগ্যই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে,
এত তাদের ছেলেছেলে ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবিতার কল আইন দিয়েছে তুলে, সেই যেখানেই উঠবসি উঠেছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নীল অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি। আর সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে, মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দেই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যর সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন উঠে ফোলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? বুঝছো, তোমার মন, তোমার লেখনী মহিয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানার শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতোমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানে যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো, মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য, মুরের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা মনে করা যাক, সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়। ঢেউর উপর দিয়ে যেন পালের নৌকা, ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখে। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে, নরেশ এসে দাঁড়াক সেই কণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটিশে একটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায়রে সামান্য মেয়ে, হায়রে বিধাতার শক্তির অপব্যয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাবিকে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকেও যে আপনারা এত সময় আমাদের সঙ্গে ছিলেন। অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছু লিখেছেন। একজন নিজের কবিতা দিয়ে লিখেছেন, এটা কি শোনানো যাবে ম্যাডামকে দিয়ে? আসলে এই স্ক্রিনে পড়াটা ভেরি ডিফিকাল্ট, পরে আমরা চেষ্টা করে দেখবো, আজকে আর নয়। আর এহসান মির্জা লিখেছেন ইস্ট লন্ডন থেকে। অনেক ধন্যবাদ মির্জা ভাই, আসলে আমরা ইস্ট লন্ডন থেকেই যুক্ত হয়েছি, আপনি হয়তো আশেপাশে আছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আচ্ছা, আসিফ আরিফিন ভাইকে আমি এখন আর আসলে ভাইয়া আমি অত্যন্ত দুঃখিত, আমি খুব মানে টায়ার্ড হয়ে গেছি। আমি না হয়তোবা সে আমার সহধর্মিনী, এটা তো আরো ভালো হয়, সে হয়তোবা আমরা
ভাবির কাছে এইমাত্র মানে যেটা শুনলাম সাধারণ মেয়ের একটি অসাধারণ আবৃত্তি শুনলাম, তো আমরা এটা আশা করব যে আসিফ আরিফিন ভাইয়ের কাছের বন্ধু সবচেয়ে তার মুখে দূরের বন্ধু কবিতাটা। আর আমি ফেসবুকে আছি, আমাকে নক করলে আমি আশা করি ইনশাল্লাহ কোনো একদিন আবার লাইভে আসবো। এবং আমি আপনারা সবাই যেটা করতে পারেন, ফেসবুক মানে আমাদের কবিতা পেজ থেকে দেখবেন গতদিনও পোস্ট দেওয়া হয়েছে আসিফ আরিফিন ভাইকে ট্যাগ করে, ওনার আইডির সঙ্গে যুক্ত থাকুন এবং ওনাকে পার্সোনালি যদি রিকোয়েস্ট করেন আশা করি উনি ফেলবেন না। মানে যে কোনো বিষয়, কবিতা বিষয়ক যে কোনো, ওনার সাথে কথাও বলতে পারেন মেসেঞ্জারে, যদি সম্ভব হয় উনি ফোন রিসিভ করবেন এবং আপনার সঙ্গে কথা বলতে পারেন। আর আচ্ছা, মোবারক কাজল, আসলে থ্যাঙ্কস অল, অনেক ধন্যবাদ কাজল, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, এই মাত্র আমরা একটু দেখি ভাবির কাছে শুনি দূরের বন্ধুটা। আচ্ছা, আসলে কবিতা অনেকদিন পড়া হয় না, ভালো হচ্ছে না বুঝতে পারছি। বন্ধু আমার, থেকে থেকে কোন সুদূরের নিজনপুরে ডাক দিয়ে যাও ব্যথার সুরে, আমার অনেক দুঃখের পথের বাসা বারে বারে ঝরে ওড়ে, ঘর ছাড়া তাই বেড়াই ঘুরে। তোমার বাঁশির উদাস কাঁদন শিথিল করে সকল বাঁধন, কাজ হলো তাই পথিক সাধন, খুঁজে ফেরা পথ বধুরে ঘুরে ঘুরে দূরে দূরে। হেমুর প্রিয়, তোমার বুকে একটুকুতেই হিংসা জাগে, তাই তো পথে হয় না থামা, তোমার ব্যথা বক্ষে লাগে, বাঁধতে বাসা পথের পাশে তোমার চোখে কান্না আসে, উত্তরি বাই ভেজা ঘাসে শ্বাস ওঠে আর নয়ন ঝুলে, বন্ধু তোমার সুরে সুরে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাবি আপনাকে। আসলে মজার একটি তথ্য আপনাদের দিই, সেটা হলো ভাইয়া ভাবি এতই বেশি কবিতা প্রেমী যে তাদের প্রথম সন্তানের নামও রেখেছেন রবীন্দ্রনাথের সেই কবিতা সুপ্তথিতা, মানে কঠিন খুব উচ্চারণ করা, তারপরেও একটু ব্যতিক্রমী নাম। আমি আজ পর্যন্ত কারো নাম এটা শুনি নাই। কবিতার নামে নাম, হ্যাঁ, কবিতার নামে নাম, সেটা হলো সুপ্তথিতা। সুপ্তথিতা, হ্যাঁ, আমার নিজের উচ্চারণ করতে আসলে একটু কঠিন, তবে যারা কবিতা পড়ে তারা বোধহয় বুঝতে পারবে অবশ্যই। রবীন্দ্রনাথের কবিতা, হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতা। তো সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য, ভাবির জন্য এবং তাদের সন্তানের জন্য, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই কবিতা পেজের সঙ্গে থাকবেন, সবাই কবিতা পেজের সাথে থাকবেন, আমরাও আছি এবং ভবিষ্যতে আবার দেখা হবে। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।